ঈদের শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। IMF এর প্রতিবেদন বলছে, দেশের শিক্ষিত তরুণরা চাকরি না পেয়ে ফিরছেন মাটির কাছে, পেশা হিসেবে বেছে নিচ্ছেন কৃষি। দেশে দ্রুত বাড়ছে শিক্ষিত কৃষকের সংখ্যা। অবিরত সাইরেন, ছুটে চলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোনের আওয়াজ আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্জনের মধ্যেই ঈদ পালন করলেন মধ্যপ্রাচ্যের মানুষ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 20শে মার্চ 1971 শনিবার। অসহযোগ আন্দোলনের 49 দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাক্তন নৌসেনাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সশস্ত্র বাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকদের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার জন্য একটি সম্মিলিত মুক্তি বাহিনী কমান্ড গঠনের আহ্বান জানানো হয়। সকালে রমনা প্রেসিডেন্ট হাউসে শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে চতুর্থ দফা আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর 6 জন শীর্ষস্থানীয় সহকর্মী উপস্থিত ছিলেন। প্রায় সোয়া 2 ঘন্টা আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট হাউস থেকে বের হয়ে এসে সাংবাদিকদের বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কাল আবার বৈঠক হবে। এই মুহূর্তে এর চেয়ে বেশি আর কিছু বলবো না, সময় এলে আমি অবশ্যই সব কিছু বলবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মুজিব জানান, জয়দেবপুরে নিরস্ত্র জনতার উপর সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনার প্রতি প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য বলেছি। প্রেসিডেন্ট ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে আমাকে কথা দিয়েছেন। সারাদিন জনতার দৃপ্ত পদচারণায় রাজধানীর রাজপথ উন্মাতাল করে মিছিলের পর মিছিল এগিয়ে চলে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। সেখানে সমাবেশের পর একের পর এক শোভাযাত্রা ধানমন্ডি 32 নম্বর বাসভবনে গিয়ে সমবেত হয়। সেখানে সমাগত জনতার উদ্দেশ্যে একাধিক সংক্ষিপ্ত ভাষণ দানকালে মুজিব দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, মুক্তিপাগল 7.5 কোটি বাঙালির চূড়ান্ত বিজয়কে পৃথিবীর কোনো শক্তিই রুখতে পারবে না। বাংলাদেশকে কলোনি করে বাজার হিসেবে ব্যবহার করার দিন শেষ হয়ে গেছে। ন্যাব ভাসানী এদিন 23 মার্চ স্বাধীন পূর্ব বাংলা দিবস পালনের প্রস্তুতি হিসেবে মগবাজার, ফার্মগেট, নিউ মার্কেট ও খিলগাঁয়ে পথসভা করে। শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে মুসলিম লীগ কাউন্সিল প্রধান মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মৌলানা মুফতি মাহমুদ পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। রাতে এক বিবৃতিতে শেখ মুজিব বলেন, মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম কৌশলী AK ব্রোহি সকালে করাচি থেকে ঢাকায় আসেন। পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি লন্ডন পরিকল্পনা, যা 1969 সালে লন্ডনে বসে শেখ মুজিব, খান আব্দুল ওয়ালি খান ও মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা কর্তৃক প্রণীত, তা মানবেন না। তিনি বলেন, ওই পরিকল্পনায় আওয়ামী লীগ প্রধান কর্তৃক ঘোষিত 6 দফার ভিত্তিতেই করা হয়েছে। এদিকে ভুট্টো সাংবাদিকদের কাছে 21 মার্চ ঢাকা বৈঠকে যোগদানের ঘোষণা দেন। তিনি বলেন যে, তাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে যে ব্যাখ্যা চেয়েছিলেন, ঢাকা থেকে সে সম্পর্কে সন্তোষজনক জবাব মেলায় ঢাকা বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশে শিক্ষিতের হার বাড়লেও সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে বাধ্য হয়ে উচ্চশিক্ষিত বেকার তরুণরা আবারও কৃষিকাজের দিকে ঝুঁকছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। IMF কৃষিকে বর্ণনা করেছে বেকারত্বের চাপ কমানোর মাধ্যম হিসেবে।
কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য স্পষ্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের বেকারত্বের হার ৩.01%, আর উচ্চ ডিগ্রিধারীদের ক্ষেত্রে তা ৮.৭%। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের মধ্যে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ভয়াবহভাবে 25% দাঁড়িয়েছে, যা কম শিক্ষিতদের তুলনায় ৩ গুণেরও বেশি। প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে দেশে শিল্পায়ন বাড়লেও উৎপাদন ও সেবা খাতে কর্মসংস্থান কমেছে। শিল্প খাতে কাজের সুযোগ সীমিত হওয়ায় বাড়তি শ্রমশক্তি এখন কৃষিখাতে আশ্রয় খুঁজছে। IMF এই পরিস্থিতিকে চাকরিহীন প্রবৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, উচ্চশিক্ষিতদের জন্য মানসম্মত চাকরির অভাব থাকায় কৃষি এখন বেকারত্ব কমানোর বিকল্প পথ হয়ে দাঁড়িয়েছে। আরব দেশগুলোর আকাশে এখন তীব্র শব্দে ধেয়ে চলছে ফাইটার জেট, ছুটে যাচ্ছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন। দেশগুলোর এয়ার ডিফেন্স ব্যবস্থা তার স্বরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে চলেছে। আতঙ্কের এই পরিবেশেই এসেছে ঈদ উল ফিতর। বিশ্বের বিভিন্ন দেশে ২০ মার্চ শুক্রবার রমজান শেষে পালিত হয় ঈদ। এসব দেশের প্রতিটি শহরেই সেই কবে স্থাপন করা হয়েছিল এয়ার রেড সাইরেন, যা আকাশ হামলার ঘোষণা দিতে বাজেনি কখনো, বরং বেজেছে ঈদের ঘোষণা দিতে। এবার আর তার আলাদা করে প্রয়োজন হয়নি, কারণ সাইরেন প্রায় সবসময় তার স্বরে নিজ অস্তিত্বের জানান দিচ্ছে। বারুদের গন্ধমাখা ঈদ শুক্রবার পালন করল সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, লেবানন, অবরুদ্ধ আর দখলীকৃত ফিলিস্তিনের মানুষ। ঈদ পালন করেছেন ইরাক, মিশর, সিরিয়া, তিউনিশিয়ার, মরক্কো, চাদ, মৌরিতানিয়ার মানুষেরাও। ২০ মার্চ ঈদ পালিত হবে ইউরোপের দেশগুলোতে, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানান দেশে। যুদ্ধর ক্ষততে বিক্ষত আফগানিস্তানও। সবাইকে চমকে দিয়ে দেশটিতে বৃহস্পতিবারই পালিত হয়েছে ঈদ। এর দুদিন আগেই একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় দেশটিতে ৪ শতাধিক মানুষ মারা গেছেন। অবশ্য আফগানিস্তান ও পাকিস্তান ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। শনিবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সঙ্গে ইরানেও ঈদ। দেশটিতে এবারের ঈদ আনন্দ নিয়ে নয়, আসছে রক্তের মহাসিন্ধু পাড়ি দেওয়ার সংখ্যা নিয়েই। খুলনায় একটি ঘুমন্ত পরিবারের উপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা আর রাজধানীতে ছিনতাইকারীর উৎপাতে গৃহবধূর মৃত্যু, এই দুই ঘটনায় জননিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই নিয়ে বাঙালিয়ানায় থাকছে একটি মন্তব্য প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি আশানুরূপভাবে না চলায় এখন এটি থেকে বেরিয়ে আসার উপায় বা এক্সিট র্যাম্প খুঁজছেন। পার্সির মতে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এখন বুঝতে পারছেন যে এই যুদ্ধ খুব একটা ভালো দিকে যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের সামনে যুদ্ধের তীব্রতা বাড়ানোর যে বিকল্পগুলো রয়েছে সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এতে ইরানের ক্ষতি হলেও খোদ যুক্তরাষ্ট্রকে এর জন্য বিশাল চড়া মূল্য দিতে হবে। তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা এবং বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে দেওয়ার সদিচ্ছা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। বিশ্লেষক পার্সি ১৯ মার্চ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানান, ইরান ইতিমধ্যে তাদের পাল্টাপাল্টি হামলার সক্ষমতা প্রমাণ করেছে। ইরানের এই আক্রমণগুলো কেবল উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিকেই ধ্বংস করবে না, বরং মার্কিন অর্থনীতির ওপরও এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় পরবর্তী হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সংঘাত এড়াতে ট্রাম্পের নির্দেশ মেনে চলবেন। এর আগে ইসরায়েলি হামলার জবাবে ইরান কাতারের প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফানে পাল্টা আঘাত হানে, যা বিশ্ববাজারে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নেতানিয়াহুর এই ঘোষণা বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ।
অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীল রাখতে চীন সার রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে বৈশ্বিক সারের বাজারে সরবরাহ ঘাটতির মধ্যেই বেইজিংয়ের এই সিদ্ধান্ত নতুন চাপ সৃষ্টি করল। আমদানিকৃত সারের উল্লেখযোগ্য অংশ চীন থেকে আসায় ভারত, ব্রাজিল ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে নাইট্রোজেন ও ফসফেট সহ প্রধান সারগুলোর রপ্তানি আগামী আগস্ট পর্যন্ত বন্ধ থাকতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে 40% বেড়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে 1,50,000 সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। শৃঙ্খলা কমিটির রায়ে ইসরায়েলের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে লীগ পরিচালনার অভিযোগে সদস্যপদ স্থগিতের দাবিটি নাকচ করেছে ফিফা। জরিমানার 1/3 বৈষম্য বিরোধী পরিকল্পনা ও সংস্কার কাজে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ভূ রাজনৈতিক সংকটের সমাধান ফিফার কাজ নয়, তবে ফুটবলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে এই রায়কে কেন্দ্র করে ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শেষ করছি বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ। ধন্যবাদ।